নমস্কার বন্ধুরা, আজ 15ই সেপ্টেম্বর 2024। ঘড়িতে এখন প্রায় রাত্রি 11টার আশপাশে। সারা রাত আন্দোলন চলবে, রাত জাগার যে কর্মসূচি সে কর্মসূচি চলবে কাল সকাল পর্যন্ত। এবং আমার ভাইয়েরা ধর্ণা দিয়ে বসে আছে স্বাস্থ্য ভবনের কাছে। আমরা মঙ্গলবারের জন্য প্রতীক্ষায় রয়েছি এবং তার সাথে আমাদের ভাইয়েরা অপেক্ষা করছে মাননীয় মুখ্যমন্ত্রীর, তিনি যদি একটা সদর্থক আলোচনার বাতাবরণ তৈরি করে আবার আসেন, সেখানে যেন লাইভ স্ট্রিমিং হয়। আমি ব্যক্তিগতভাবে বা আমরা সিনিয়ররা সবসময় চাই যে বিনা লাইভ স্ট্রিমিংয়ে যেন কখনোই কোনো আলোচনা না হয়। তার কারণ আমাদের 2019-এর অভিজ্ঞতা খুব ভালো নয়। লাইভ স্ট্রিমিং সেখানে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ দাবি দাওয়া সেখানে পূরণ হয়নি। এবং আপনাদের মনে থাকবে হয়তো 2011-র পর যখন 2016-র বিধানসভা ইলেকশন আসছে, সেই সময় কিন্তু মাননীয়া বলে দিয়েছিলেন আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আমার যা যা কাজ ছিল সব কিন্তু আমি শেষ করে দিয়েছি, এবং সেটা বিফোর টাইম। এবং আজকে উনি স্বাস্থ্য ভবনে বৃষ্টি বাদলার সময় গিয়ে দুদিন আগে যে গিয়েছিলেন, উনি বললেন যে আমাকে দুটো সময় দিতে হবে, এগুলোতে এত তাড়াতাড়ি হবে না। বড় কন্ট্রাস্টিং ওনার কথাবার্তা, লাস্ট 13 বছরেই কম বেশি বড় কন্ট্রাস্টিং। আমরা অনেক সময় হাসি ছলে মজার ছলে ব্যাপারগুলোকে এড়িয়ে যেতাম বা ব্যাপারগুলোকে হয়তো মজার মধ্যে নিতাম, কিন্তু এই মজাটা যখন সাজা হয়ে এলো তখন আস্তে আস্তে আমাদের কি বলবো দৃষ্টিও খুলছে। দৃষ্টি খুললো আমাদের এক বোনের কি বলবো নির্মম হত্যার বিনিময়ে বলা যায় আর কি। আজকে যে কথাটা আমরা প্রথম দিন থেকে 9ই আগস্ট বলা যায় তার একদিন দুদিন পর থেকে আমরা বলছিলাম যে কারা মূল কালপ্রিট এবং কিভাবে একটা রাষ্ট্রযন্ত্র দ্বারা পরিচালিত একটা নৃশংস হত্যা ঘটেছে, এবং যার পিছনে পুরো কারণটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কোনো জিনিস, কোনো একটা অবৈধ কাজ সামনে চলে আসা। এখনো পর্যন্ত সেই অবৈধ কাজটা আমরা সামনে পাইনি, কিন্তু আমার মনে হয় টালা থানার ওসি এবং মাননীয় প্রাক্তন অধ্যক্ষকে দুজনকে একসাথে জেরা করলে তার তো আবার অনেক অনেক রকমের গুণ বেরিয়ে পড়ছে। তার তো স্ত্রী সন্তান আছেন, তার সাথেও তার রূপান্তরকারীদের সঙ্গে সম্পর্ক আছে, পুরুষদের সাথে একাধিক সম্পর্ক আছে, এরকম তো সমস্ত বেরোচ্ছে। এখন এগুলো সত্যি মিথ্যে জানি না, কিন্তু সেরকম যদি হয় তাহলে যেরকম আমরা সঞ্জয়কে সেক্সুয়ালি পারভার্টেড ভেবে আসছিলাম, তো আমাদের মাননীয় অধ্যক্ষকেও সেই একই কথা বলতে হবে। এবং এটা একটা সুবিধে আছে, এটা একটা অসুবিধে আছে। পারভার্সন বা সাইকিয়াট্রিক অসুখ যদি প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু আবার আমরা জাস্টিস পাবো না। পারভার্সন যদি সাইকিয়াট্রিক লেভেলে হয় তাহলে কিন্তু তার মেন্টাল অ্যাসাইলামে তাকে সুস্থ করা হয়, তাকে মেন্টাল অ্যাসাইলামে শিফট করা হয়, কারণ সে মানসিকভাবে অসুস্থ। তার কিন্তু আবার কাস্টাডি বা তার পরবর্তীকালে তার হাইয়েস্ট লেভেল অফ পানিশমেন্টও কিন্তু সেখানে আটকে যায়। আমাদের ল বড় জটিল, জানেন তো। আমাদের ল বড্ড বেশি দোষীদের ফেভারে, নির্দোষকে যাতে সাজা না দেয়া যায়, কোনোভাবে যেন একজন নির্দোষ সাজা না পায়, তার জায়গায় সেই করতে গিয়ে প্রচুর দোষী নিতান্তই লঘু অপরাধে পাশ কাটিয়ে বেরিয়ে যান, এবং যার নিতান্তই গুরু অপরাধে, মারাত্মক অপরাধে লঘু দণ্ড পেয়ে বেরিয়ে যান, এবং তিনি আবার দাপিয়ে বেড়ান, আরো বেশি করে অপরাধ সংগঠিত করেন, যেটা হয়ে চলেছে দিনের পর দিন আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়। এবং আমরা জেনেও চুপ হয়ে রয়েছি, কারণ আমাদের কোনো উপায় নেই। আমরা যেখানে যাব, যেখানে গিয়ে নক করব, সেই বিচার ব্যবস্থায় অবস্থা ততই বছর, এবং সেখানে কোনো জিনিসই একদিনে এক বেলায় হয় না, বা একটা স্বল্প পরিসর সময়ের মধ্যে হয় না। তো এইটা মেনেই আমাদের চলতে হবে, সেটা মেনেই আমরা মঙ্গলবারের দিকে তাকিয়ে থাকবো, এবং আশা করব সিবিআই যেরকম তদন্ত করছে, সিবিআই কালকে আরও আমাদের কিছু নতুন তথ্য দেবে, বা
যেরকম আজকে অনেক নতুন তথ্য দিয়েছে, যে তথ্যগুলো অবশ্য আমরাই আজ থেকে প্রায় 20-22 দিন আগে বাইরে বলেছি, এবং যারা যারা সরাসরি সিবিআই এর সাথে কথা বলেছেন তারাও নিশ্চয়ই বলেছেন। তবে এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জুনিয়রদের কাছে। আজকে যে মিছিলটা বেরিয়েছে সেই মিছিলটা দেখে একজন পুরনো একজন বামপন্থী গায়কের একটা গানের 4টে লাইন মনে পড়ে যায়। অজিত পান্ডেকে বোধহয় খুব একটা কারোর মনে নেই। আমি দেখলাম এত লোক আন্দোলন করছে, অজিত পান্ডের গান খুব একটা কেউ গাইতে শুনিনি। একজন কিন্তু বামপন্থী ঘরানার খুব গুরুত্বপূর্ণ একজন গায়ক ছিলেন অজিত পান্ডে। আমি ব্যক্তিগতভাবে একদমই বামপন্থী চিন্তাধারাকে পছন্দ করতাম না, পছন্দ করিও নি। আজও আমার কোনো বামপন্থী চিন্তাধারাকে আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু এই ভদ্রলোকের গান, কিছু কিছু গান বিশেষ করে আমার খুব ভালো লাগতো। যেমন এই গানটা আজকে স্বাস্থ্য ভবন আর করুণাময়ীর যে মিছিলটা, সেই মিছিলটাতে দেখে আমার মনে পড়ে যাচ্ছিল, এ মিছিল রবীন্দ্রনাথের গান, এ মিছিল নজরুল ইসলাম, এ মিছিল জননীর ব্যগ্র বাহু, এ মিছিল শিশুর প্রথম মাতৃ সম্বোধন। আর কিছু বলার বোধহয় অপেক্ষা রাখে না এই মিছিলটা কি। তবে যেটা একটু আগে বলছিলাম যে আমাদের জুনিয়রদের কিন্তু এই সপ্তাহটা খুব সতর্কতার প্রয়োজন আছে। জুনিয়র কেন, হয়তো আমাদের সিনিয়ররাও। কারণ মরণ কামড় বলে একটা জিনিস হয়তো চারদিক থেকে কোণঠাসা হয়ে গেছে স্বাস্থ্য, পুলিশ তথা বলা যায় প্রশাসকরা। প্রশাসকদের একটা জনরোষের মধ্যে, প্রবল জনরোষ, অন্তত বলা যায় একটা শহরের একটা মধ্যবিত্ত সমাজের বিপুল জনরোষের মধ্যে পড়তে হয়েছে। যে জনরোষ কিন্তু আজ কোনো বিভাজিতভাবে চলছে না। সেখানে সমস্ত রাজনৈতিক দলের লোক আছেন, সমস্ত পেশার লোক আছেন। একটা পেশা এখনো মিসিং, যে পেশার মিছিলটাকে আমি খুব মন থেকে চাইছি, সেটা হচ্ছে পুলিশ প্রশাসকদের একটা মিছিল, উই ওয়ান্ট জাস্টিস বলে। আপনারা তো আমাদের থেকে দূরে রয়েছেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা তো আপনাদের থেকে দূরে নেই। আমরা দূরে আছি দুর্নীতির। এবং বিশ্বাস করুন, এই যে আপনারা আজকে আপনাদের টালা থানার ওসির জন্য আপনারা নিজেরা চেষ্টা করছেন যে ওনাকে গার্ড করতে হবে, ওনাকে ফিরিয়ে আনতে হবে, ওনাকে জামিনে মুক্ত করতে হবে, এবং কোনোভাবে যাতে ওনার কোনো রকম ইনজাস্টিস না হয়, নিয়মিত যাতে উকিল থাকে, তার জন্য একজন ডিএসপি লেভেলের লোক প্রতিদিন ওনার জন্য সেই আদালতে যাবে। আপনাদের উপর পুরো সম্মান রেখে বলছি যে উনি যে এভিডেন্স ট্যাম্পারিং এর চেষ্টা করেছেন, উনি যে একটা আনকনসাস বডির জিডি নিয়েছেন, যেখানে মেয়েটি বা আমাদের বোনটি বা ডাক্তারটি ততক্ষণে অলরেডি মারা গেছে, 6 ঘন্টা হয়ে গেছে, তারপরও আনকনসাস বলে জিডি নিয়েছেন। এফআইআর যেটা লজ করা হয়েছে, যেটা নির্ভুলভাবে সময়ের নিরিখে 7টা 7:30 নাগাদ, সেটা উনি 11:45 এন্ট্রি করেছেন। আপনি অন্য ফল্ট ভুলে যান। আপনি এর আগের আরজি করে লাস্ট 2-3 বছরে বিভিন্ন ঘটে যাওয়া আত্মহত্যাগুলো, যেগুলো আত্মহত্যা কিনা আজকে বিরাট সন্দেহ জাগে, সেগুলো যদি ভুলে যান, যদি আপনি এদের মধ্যে চলা ড্রাগ র্যাকেট, সেক্স র্যাকেট, অর্গান পাচার র্যাকেট, এইগুলো যদি আপনি ভুলে যান, কারণ এগুলো এখনো প্রমাণিত নয়, কিন্তু যে দুটো কথা আমি বললাম সেই দুটোতে তো সেই ভদ্রলোকের অফিসার ইনচার্জের নৈতিক দায় বর্তায়। তো এইটার জন্য কি ওনার কোনো রকম শাস্তি পাওয়াটা উচিত নয়? এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য, যেখানে এত বড় একটা নৃশংস হত্যা সংঘটিত হয়েছে। সন্দীপ ঘোষ তো আমাদের ফ্রেটার্নিটির একজন মানুষ, তিনি তো ডাক্তার। কই আমরা তো তার পাশে দাঁড়াইনি, একজন ডাক্তারও তো তার পাশে দাঁড়ায়নি। আপনি বলতে পারবেন যে একদম যারা স্বাস্থ্য দপ্তরের হয়ে রয়েছে, এমনকি যে ডাক্তারবাবুরা আজকে মন্ত্রী, একজন জনকল্যাণ মন্ত্রী আছেন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনি ডাক্তারবাবু, একজন প্রাক্তন আরজি করে রোগী, যে রোগী সেবা সম্মেলনের যেটা আছে, হ্যাঁ, সেটার উনি আগে ইনচার্জ ছিলেন, উনি
রিজাইন দিয়ে বেরিয়ে গেছে, রোগী কল্যাণ সমিতি, সেখান থেকে উনি বেরিয়ে গেছেন। তার মেয়েও আরজি করে স্টুডেন্ট। তাছাড়া যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছেন তারাও কিন্তু সরাসরি কেউ সন্দীপ ঘোষের ফরে কথা বলেননি, বা কোনো ডাক্তার বা ডাক্তার সংগঠন কিন্তু কথা বলেনি। তাহলে আপনারা মাননীয় ওসির ফেভারে কেন যেতে চাইছেন? আপনারা জাস্টিসের ফেভারে কেন যাচ্ছেন না? হ্যাঁ, উনি যদি নির্দোষ হন নিশ্চয়ই উনি বেকসুর খালাস পাবেন, কিন্তু আজকে আপনারা কি এই ঘটনাটা বা এই হত্যাটা ঘটেছে বলে মনে করেন না? বা এর মধ্যে এই 30 দিন কেন, আজকে প্রায় 35 দিন হতে চললো, এর মধ্যেও কোনো রকম কোনো খামতি আছে বলে, তদন্তের কোনো খামতি বা তদন্ত ঢাকার চেষ্টা আছে বলে মনে করেন না? আর যদি মনে করেন তাহলে আপনারা কেন একজন মদতকারী, যে এই বিরাট বড় একটা হত্যাকাণ্ড সংগঠনের জন্য মদত করেছেন প্রকট বা প্রচ্ছন্নভাবে, তার পাশে কেন থাকবেন? আপনারা কি জাস্টিসের পাশে থাকতে পারবেন না? আমরা তো কেউ বলিনি যে আমাদের কোনো পার্টিকুলার জীবিকার সাথে কোনো রকম শত্রুতা আছে। অনেকে অনেক কথা লিখছে, পুলিশ ঘুষ খায়, FIR দিতে চায় না, ইত্যাদি প্রভৃতি। আমরা সেই পদ্ধতি যেতেই চাইছি না। আমরা যেতে চাইছি যে একটা সঠিক পদ্ধতিতে জাস্টিস হোক, সঠিক দোষীরা শাস্তি পাক এবং তার প্রসেসটা, প্রক্রিয়াটা শুরু হোক। এবং আমার মনে হয় প্রত্যেকটা সহনাগরিক, সে যে প্রফেশনেই থাক, পুলিশ, প্রশাসন, ইঞ্জিনিয়ারিং, সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, পৌরসভার কর্মচারী, পঞ্চায়েতের কর্মচারী, নির্বিশেষে সবার একসাথে এই জিনিসটার জন্য যাওয়া উচিত। আমার মনে হয় প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরও এগিয়ে আসা উচিত। একইভাবে অনেক মানুষ এসছেন যারা একদম সরাসরি প্রশাসনের সঙ্গে যুক্ত, কিন্তু তারা শুধুমাত্র জাস্টিসের জন্য এসছেন। আমরা তাদেরকে সব সময় আমাদের পাশে পেয়ে আমাদের হাত শক্ত হয়েছে। কিন্তু যেটা আমি বলছিলাম যে জুনিয়র ডাক্তারদের এবং আমাদের একটু সতর্ক থাকতে হবে এই আগামী সপ্তাহ। তার কারণ প্রশাসনের দিক থেকে একটা প্রচন্ড ডেসপারেট অ্যাটেম্প আসার সম্ভাবনা রয়েছে। যেভাবে কিছু ফেক নয় এমন কলিং, অডিও কল, হয়তো এবার ভিডিও কল আসবে, এগুলো যখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, এবং প্রকাশ হচ্ছে একটা পার্টিকুলার শাসক দলের একজন প্রাক্তন মুখপাত্রের কাছ থেকে, তার ওভারঅল গোয়েন্দা বিভাগটা খুব স্ট্রং। তিনি সবাইকে বলে বেড়াতেন ফেলুদা, ব্যোমকেশ। আমার মনে হয় একসাথে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু সবাই ওনার মধ্যে বিরাজ করছেন। উনি পেশায় সাংবাদিক হতে পারেন, কিন্তু উনি বোধহয় প্রাইভেট ইনভেস্টিগেটর হলে উনি অনেক দূর এগোতেন। কারণ মানে CBI এর ভেতরের মানুষ, CIDর ভেতরের মানুষ, পুলিশ প্রশাসনের ভেতরে গোপন, এমনকি মানে একদম গোপন জায়গা থেকে যারা কথাবার্তা বলছে সেই টেপও ওনার কাছে চলে আসে। উনি একটা অ্যাসেট, কিন্তু মানে রাজনৈতিক শুধু নয়, উনি আমাদের পশ্চিমবঙ্গের একজন অ্যাসেট। হ্যাঁ, হতে পারে ওনাকে পশ্চিমবঙ্গেরই তৎকালীন রাজ্য সরকার, এবং সেটা এখনকার রাজ্য সরকারই ওনাকে প্রায় 3 বছর ধরে জেলে ঢুকিয়ে রেখেছিলেন। সেই সময় উনি অনেক কথা হয়তো বলেছেন। যাই হোক, এখন ওনার কিন্তু মানে এটুকু মানতে হবে যে ওনার মানে কি বলবো, মানে নেটওয়ার্ক খুব স্ট্রং। আমার মনে হয় ওনাকেও যদি একটু জিজ্ঞাসাবাদ করেন, বা উনি যদি ভলেন্টিয়ার করে সবকিছু যদি CBI-কে বলে দেন, কারণ CBI এর একটা ব্যাপার তো দেখছি যে CBI একদমই হয় কাজ করতে পারে না, নলে বড্ড কুঁড়ে। যে জিনিসটা আমরা বলে দিয়েছি আজ থেকে প্রায় 25-30 দিন আগে, তারা এতদিনে সেটাকে বের করে আনছে এবং এনে সেটা একটা ব্রেকিং নিউজ বানাচ্ছে। এই ব্রেকিং নিউজ তো আমরা বহুদিন আগে বলেছি। একটাই ব্যাপার, যে সেই সময় আমাদের কথাটাকে পুরো গুরুত্ব দেয়নি, এখন CBI বলছে বলে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা তো তখনও বলেছি, এখনো বলছি, বিরাট একটা বড় ষড়যন্ত্রকে হয়তো সামনে আনার চেষ্টা করছিল, বা কোনোভাবে সেটার মধ্যে ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনভলভ হয়ে গিয়ে সেখানকার সমস্ত খবর বের করে সেটাকে কিন্তু প্রকাশ করার জায়গায় হয়তো পৌঁছে গেছিল আমাদের বোন, এবং প্রকাশ করার চেষ্টা হয়তো করছিল, বা হয়তো বলেছিল আমি প্রকাশ করে দেবো, যার জন্য ওকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এটা তো আমরা সেই মানে বোধহয় আমি 13 তারিখ না 14 তারিখের ভিডিওতেই আমি বলেছিলাম। আর আজকে হয়ে গেল
আরেকটা মাস কেটে গেছে, আজকে 15ই সেপ্টেম্বর, আমি 14-15ই অগাস্টের কথা বলছি। তাহলে সিবিআইকে আমরা কি বলবো? সবচেয়ে বড় সেন্ট্রাল এজেন্সি, সারা ভারতব্যাপী যারা 1 নম্বরে বিরাজ করে সেন্ট্রাল এজেন্সি হিসেবে, তারা এতটা স্লো বা তাদের পদ্ধতি এতটাই ধীমে তালে হয়, কে জানি না। মানে কিছু কিছু ক্ষেত্রে তো তাদের কোনো কিছুই এগোতে দেখিনি। যেমন আজও আমরা জানতে পারিনি রবীন্দ্রনাথের নোবেলকে চুরি করেছিল, সুশান্ত সিং রাজপুতের কি হলো, খুন না আত্মহত্যা হলে তারা কি করেছিল, কে প্ররোচনা দিয়েছিল ইত্যাদি প্রভৃতি। তারপর ধরুন এই নারদা, সারদা, আরো কত কত রকমের কাণ্ড রয়েছে। সে তো সিবিআই এর আর্কাইভে গেলে সিবিআই পেন্ডিং কেসেস দিলেই তো বেরিয়ে আসে, গুগলেই বেরিয়ে আসে। প্রচুর লোক সেটা সার্চও করছে, শুধু সিবিআই লিখলেই অপশানে ড্রপ ডাউনে চলে আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, কারণ আমাদের উপর কিন্তু একটা মরণ কামড় প্রশাসনের কাছ থেকে এই 1 সপ্তাহের মধ্যে আসতে চলেছে। এটা আমার মন বলছে, কারণ যেভাবে শাসক দলের এমএলএ এমপিরা বিভিন্ন জায়গায় প্রভোকেটিভ কথাবার্তা বলছেন। আজকেই তো ভগবানপুরের একটা স্বাস্থ্য কেন্দ্রে কি ঘটনা ঘটেছে না, ডাক্তারবাবু দেখেছেন এখানে একটা এই বোনটা ফ্র্যাকচার হয়েছে, এটাকে ক্ল্যাভিকাল বলে, কলার বোন বলি আমরা। এইটা ফ্র্যাকচার হওয়াতে উনি বলেছেন এখানে আমাদের এক্সরে ফেসিলিটি নেই। কেন নেই বলে ওনাকে মারতে আরম্ভ করেছেন। এখানে আমারও প্রশ্ন, আমারও ওই গ্রামবাসী হোক শহরবাসী হোক, মিদনাপুরের ভগবানপুরের যে মানুষটি এতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন, তার মতো আমারও প্রশ্ন যে যদি স্বাস্থ্যকেন্দ্র হয় তো সেখানে এক্সরে মেশিন নেই কেন, বা যদি এক্সরে মেশিন থাকে তার টেকনিশিয়ান নেই কেন? ডাক্তারবাবুকে কেন এটা কৈফিয়ত দিতে হবে? ডাক্তারবাবুকে ওর কৈফিয়ত দিতে হবে কেন? সবচেয়ে বড় কথা, ওই স্বাস্থ্যকেন্দ্রে কি একজনও পুলিশ প্রশাসনের লোক সেই সময় পোস্টিং ছিল? দেখে জানাবেন তো আমাকে। অন্তত সিসিটিভি ক্যামেরায় তো সেটা দেখা যাচ্ছে না। তো একটা স্বাস্থ্যকেন্দ্রে যদি কোনো রকমের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, ধরুন একটা এমার্জেন্সি ডেলিভারির জন্য একটা পেশেন্ট এলো, তার অবস্ট্রাক্টেড লেবার হয়ে গেল। অবস্ট্রাক্টেড লেবার সম্বন্ধে আপনাদের বলি যে কোনো কারণে কারো যদি জননের ওই যে অংশ পেলভিস বলি, যে পেলভিসটা অ্যাকচুয়ালি ফ্র্যাকচার হয়ে গেছে এবং ভাঙা হয়েছে আমাদের বোনের নির্ভয়ার, সেই পেলভিস যদি একটু সাইজে ছোট থাকে তো বাচ্চার মাথা সেখান দিয়ে গলতে চায় না, তখন সেখানে মাথাটা অর্ধেক গিয়ে আটকে যায়, সেটাকে বলে অবস্ট্রাক্টেড লেবার। সেই সময় কিন্তু এমার্জেন্সি সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়। তো সেই সিজারিয়ান সেকশনের জন্য তাকে কিন্তু রেফার করতে হবে, সেটা কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে অ্যাভেলেবেল নেই। এই রেফারের জন্য অনেক সময় রাস্তাতে কিন্তু মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে এবং জীবনদায়ী সমস্যা হতে পারে। কেউ একজন মারাও যেতে পারেন, দুজনেই মারা যেতে পারেন। অবস্ট্রাক্টেড লেবার এমন একটা এমার্জেন্সি সিচুয়েশন অনেক সময় হয়ে দাঁড়ায় এবং যেটা কারো হাতে নেই। এবার ওখানে ডাক্তারবাবু লিখলেন যত শীঘ্র সম্ভব চলে যেতে, রাস্তায় মারা গেলেন মা বা বাচ্চাটি। তখন কিন্তু সেই ফিরে এসে, কারণ তারা তো প্রচন্ড রেগে আছে ফার্স্টেডে, তাদের পরিবারের একমাত্র সন্তান হয়তো সেই মেয়েটি, সে তো অত বুঝবে না যে কি থেকে কি হয়েছে। আর আমি যেটা বোঝালাম এই ভিডিও তো তার অবধি পৌঁছাবে না। সে তখন কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে সেই ডাক্তারের উপর হামলা করতে পারে। তখন তাকে কে প্রোটেকশন দেবে? একজন পুলিশও মোতায়েন আছে। আর যদি থাকে, এই যে 4-5 জন যে চেহারার মানুষকে দেখলাম, সেই চেহারার মানুষকে একজন তালপাতা সেপাই সেটাকে মেনটেন করতে পারে, সে তো উল্টো দিকে দৌড়ে পালাবে। আর পয়সা নিয়ে থাকলে তো হয়েই গেল। তাহলে কোন ভরসায় আমাদের জুনিয়র ছাত্ররা ওখানে এখন কাজে চলে যাবে, যেখানে একদম সেমিনার রুমের মধ্যে মৃত অবস্থায় 4-5 ঘন্টা পড়ে আছে, পুলিশ সেখানে আনকনসাস বডি হিসেবে জিডি নিচ্ছে, এফআইআর পর্যন্ত নিচ্ছে না। কোন জায়গাটাকে মেরামতির দরকার এটা একটু ভাবুন। এমনি কিন্তু এরা আন্দোলন এতদিন ধরে করছে না, উৎসবে ফিরতে কিন্তু সবাই চায়।
বিশ্বাস করুন, এই যে ডাক্তাররা আন্দোলন করছে না, প্রত্যেকেই দুর্গাপুজো উৎসবটা প্রত্যেকেই বাঙালির খুব কাছের উৎসব, খুব প্রাণের উৎসব, কিন্তু কেউ সেটা করতে পারছে না, কারণ তাদের পদে পদে এই জিনিসটা কুড়ে খাচ্ছে, রাতের পর রাত ঘুম আসছে না কারোর এইটা ভেবে যে আগামী কাল কি হবে, আগামী পরশু কি হবে, এক মাস পরে কি হবে। এই প্রত্যেকটা বাচ্চার যদি আজ থেকে 1 বছর পর আন্দোলন ছেড়ে দিয়ে কাজে চলে যাওয়ার পর আবার কোনো ঘটনা ঘটে, কে রেসপন্সিবিলিটি নেবে? এখনকার স্বাস্থ্যমন্ত্রী বা এখনকার পুলিশ মন্ত্রী নেবেন? কারণ উনি তো 2016 সালে সব কাজ শেষ করে ফেলেছিলেন, এবং সেই কাজ শেষ মানে হচ্ছে অর্গানাইজড ওয়েতে করাপশনটাকে সারা রন্ধে রন্ধে সমস্ত প্রশাসনের মধ্যে ঢুকিয়ে দেয়া, যেটা ধীরে ধীরে এখন বেরোচ্ছে। শিক্ষা, খাদ্য চলে গেছিল জেলে, এবার বেরোতে আরম্ভ করেছে। তারা বেরিয়েছে, আবার মাথা উঁচু করে সবকিছু করবে। স্বাস্থ্য এবং পুলিশ একদম চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে। আর 2-1টা যে দপ্তর পড়ে রয়েছে, সেই দপ্তরগুলো তো অতটা ইম্পর্টেন্ট নয় বোধহয় যে তাদের দুর্নীতি সামনে আসবে। একটা নিডল নিয়ে, বায়োলজিক্যাল ওয়েস্ট মানে হচ্ছে নিডলস, সিরিঞ্জ, এইগুলোকে নষ্ট না করে রিসাইকেল হয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। ওর মধ্যে কার HIV পজিটিভ আছে, কার হেপাটাইটিস B আছে, হেপাটাইটিস C আছে, সেগুলো আবার নিডলে ইউজ করে সেই অসুখগুলো হচ্ছে কিনা কেউ জানে না। ভাবতে পারেন একটা ডাক্তার এই লেভেলে শুধুমাত্র অর্থের জন্য নামতে পারে? আমি ভাবতে পারি না। আমি তা সত্যি কথা বিশ্বাস করুন, আমি আমার ফ্যাটার্নিটির এই মানুষগুলোকে ডাক্তার ভাবতে পারি না। দে আর ক্রিমিনালস, এবং সবচেয়ে সর্বোচ্চ সাজা এদের প্রাপ্ত। কিন্তু এদের বিচার করবে কে? এদের দোষী সাব্যস্ত করার যে লোক, সেই CBI হচ্ছে বিশ্ব ঢিলে ঢালা একটা অর্গানাইজেশন, তাদের সাকসেস রেট অত্যন্ত খারাপ। আর একজন সুপ্রিম কোর্ট যিনি সুমোটো হিসেবে নিয়েছেন, অথচ তিনি এখনো পর্যন্ত ডাক্তারদের ফেভারে যত না বলছেন, একজন স্টেট গভর্নমেন্টের লয়ারের ফেভারে সেরকম বলছেন। আর আমাদের সেই আর্থিক সামর্থ্য নেই যে ওনার ইকুইভ্যালেন্ট কোয়ালিটির লয়ার সুপ্রিম কোর্টের মতো জায়গায় দিল্লিতে গিয়ে, দিল্লিতে থেকে দিনের পর দিন এগুলো চালিয়ে যাওয়ার। তাহলে আমরা কোথায় যাব? আমাদের কার কাছে গেলে সুবিচার পাবো জানি না। তবে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন না সুবিচার পাই। তাতে আমাদের শরীর ভেঙে যাবে, আমরা নিজেরা হাসপাতালে ভর্তি হব, দরকার হলে বাইরে ওখানে শুয়ে শুয়ে আমরা আমাদের চিকিৎসা করব। আজকে তিরপল, আজকে খাট, সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছে। স্যালাইনেরও ব্যবস্থা আশা করি হয়ে যাবে, স্যালাইন, ইঞ্জেকশন সবই হয়ে যাবে। বাইরে একদম মোবাইল হাসপাতাল চলবে, সেখানে ডাক্তাররা শুয়েও থাকবে, অসুস্থ হয়ে ডাক্তাররা চিকিৎসাও করবে। তাদের যে কজন সুস্থ আছে তারা অসুস্থদের চিকিৎসা করবে, আবার তারা সেরে উঠে এরা যদি অসুস্থ হয়ে পড়ে তাদের চিকিৎসা করবে। তারা যখন পারবে না তখন আমরা গিয়ে চিকিৎসা করব। সাইকেলের অর্ডারে চলতে থাকবে যতদিন না এর মীমাংসা হচ্ছে একটা পজিটিভ লেভেলে। পুরো স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত পাখির বাসা যতক্ষণ না ভাঙছে, তার আগে পর্যন্ত এই জিনিস চলবে এবং চালাতে হবে। ভাইরা, তোরা সাবধানে থাক, খুব সাবধানে থাক। খুব ভালো করেছিস গিয়ে, কিছু ওখানে খাসনি, কারণ সকালে এসেই উনি বলে দিয়ে গেছিলেন যে যখন যা দিচ্ছে খাওয়ার ব্যাপার নেই। খুব ভালো করেছিস, কিছু না খেয়ে চলে এসেছিস। কিচ্ছু বলা যায় না, কি কখন কোথায় হয়ে যায় কিছু বলা যায় না। ভালো করেছিস, একদম এরম ভাবে শক্ত হয়ে থাক। আমরা তোদের পাশে আছি, পাশে থাকবো, যতদিন পারবো তোদের সঙ্গে লড়ে যাব। আর যখন পারবো না তখন তোদের ওখানে গিয়ে একদম বসে পড়বো বা শুয়ে পড়বো, তোরা আমাদের চিকিৎসা করবি। ভালো থাকুন, নমস্কার।